আরেক জায়গায় গিয়ে বললেন যে এই জায়গায় ইন্দ্র এবং উষ্ণীরের মধ্যে একখানা ঘটনা ঘটেছিল। প্রথমে লোমশ একটু সামারাইজ করে বলছেন এই সেই অষ্টাবক্র যে কিন্তু বন্দিকে হারিয়েছিলেন। বলছেন 1 মিনিট। এবং বন্দিরা অদ্ভুত ছিল, যে চাই তর্কে হেরে যেত তাকে জলে ডুবিয়ে দিতে। আর কোনো কথাটা তো না শুনে সে চলেছে। আমি বেদজ্ঞ, আমি জিতেন্দ্রীয়, আর জ্ঞান শাস্ত্রে পারদর্শী, মানে অতএব আমরা বৃদ্ধ। এই করতে করতে তারপরে জনকের সাথে দেখা হয়। জনক বলছে যে কি হচ্ছে এখানে, ঠিক সমকক্ষ পাইনি বলে অত আস্ফালন, আজকে সব শেষ করে দেবো। রাজা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো যে কি এমন আছে যা দুটো অশ্বের মতো কিন্তু সব জায়গায় যেতে পারে। আর মানে মাচ মোর ডিপার দ্যান দ্যাট, যে এই বিশ্ব সংসারে কি কম্বিনেশনে জিনিসপত্র রয়েছে। এবার 13 নম্বরে এসে বন্দি ত্রয়োদশী তিথি মঙ্গলময় পৃথিবীতে 13 দ্বীপ বলে আটকে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমি অরুণাভ খাসনবিশ, আমার সঙ্গে আছে প্রেমাশিস মুখার্জি। আমরা জেনারেলি মহাভারত নিয়ে কথা বলে থাকি। আমাদের এই পুরো প্লেলিস্টটা আছে, গিয়ে দেখে আসতে পারেন প্রথম থেকে শেষ অবধি। আমাদের মানে শেষ অবধি না, যতদূর এসছি আমরা বনপর্বে আছি এখন, বনপর্বের একটা পোর্শনে, বাট আমরা চেষ্টা করেছি সমস্তটাই কভার করার যতটা ডিটেলে সম্ভব, এবং আমাদের মনে হয়েছে এটা ডকুমেন্ট করে রাখলে বেশ ভালো হবে। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আমাদের এই প্লেলিস্টটা বা আমাদের যেই ভিডিওটা ভালো লাগছে আপনাদের। তো আজকের এপিসোড শুরু করছি। আগেরবার আমরা কথা বলেছিলাম হলো মানধাতার ব্যাপারে, কথা বলেছিলাম জন্ম এবং ওই গল্পটা, মানধাতার জন্ম এবং মানধাতার সারা ভারতবর্ষ, মানে ভারতবর্ষ কেন ত্রিলোকের রাজা হয়ে যাওয়া, এটা নিয়ে কথা বলেছিলাম। তারপর সোমক রাজা এবং তার এক পুত্র জন্তু, সেই জন্তুর ইতিহাস নিয়ে কথা বলেছিলাম। আর তার এই দুটোই কথা হয়েছিল। চবনের কথা হয়েছিল এইটাতে আগের এপিসোডেই। হ্যাঁ আগের এপিসোডে। ও আচ্ছা হ্যাঁ, তাহলে চবনের কথা তো পুরোটাই হয়েছিল, চবনের পুরো ইতিহাসটা, মানে সুকন্যা, অশ্বিনী কুমার, এই পুরোটা হচ্ছে সোমরস, অশ্বিনী কুমারের সোমরস পাওয়া, স্তম্ভিত হয়ে যাওয়া সমস্ত গল্প, সেই সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আজকে আমরা শুরু করব হলো উষ্ণীর এর গল্প দিয়ে। তার আগে ওদের একটুখানি যা মানে গন্তব্যের বর্ণনা। হ্যাঁ মানে এরা তো তীর্থ করে বেড়াচ্ছেন লোমশের সাথে, 4 পাণ্ডব এবং দ্রৌপদী। তো বিভিন্ন জায়গায় গেলেন, আমরা গল্পটাতে ঢুকবো, কিন্তু তার আগে কয়েকটা জায়গা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যেগুলোর কথা বলা আছে। একটা হচ্ছে কুরুক্ষেত্র দর্শন এরা করেছেন, এবং কুরুক্ষেত্র যে একটা বেশ বড় জায়গা এবং বড় জায়গা পবিত্র, সেটা এখানে বলা হচ্ছে যে এরা কুরুক্ষেত্রে গেলেন, সরস্বতী নদী দেখলেন। আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে কাশ্মীর এরা পরিদর্শন করতে গেলেন, কারণ মানস পর্বতের ওটা মানে দ্বার আর কি, সেই অর্থে ওখান থেকে মানস পর্বত যেতে হয়। আর সেখানে গেলেন হ্যাঁ ওখানে, এবং বলা হলো যে অগ্নি, কাশ্যপ এবং জয়াতির মধ্যে এখানেই দেখা হয়েছিল, এবং একটা দীর্ঘ বার্তালাপ ওদের মধ্যে হয় এই কাশ্মীরের অঞ্চলে। সেই বার্তালাপেরও বিবরণ আছে, বাট সেটা একটুখানি হ্যাঁ সেটা ইলাবোরেট, এবং সেটা খুব বেশি গল্পের মতন নয়। তো কাজে সেটা আমরা এড়াচ্ছি, কিন্তু ওই যে বললাম মানে কাশ্মীর নিয়ে তো একটা বিভিন্ন রকম কথাবার্তা চলে, তো সেটার উল্লেখ মহাভারতে আমরা এখানেও পাচ্ছি। তো এরপর শুরু হলো এখানে যে উষ্ণীর আরেক জায়গায় গিয়ে বললেন যে এই জায়গায় ইন্দ্র এবং উষ্ণীরের মধ্যে একখানা ঘটনা ঘটেছিল। তো সেটা তো কিরকম ঘটনা বলো, কিরকম ঘটনা? এটা হলো এখানে বলছে যমুনা নদীর আশেপাশে, জলা আর উপজলা নদী এর আশেপাশে তারা হলেন উপস্থিত। বললো যে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় উষ্ণীর বলে এক রাজা এক সময় যজ্ঞ করছিলেন। এবার অগ্নি কপোত হয়ে তাকে পরীক্ষা করার জন্য, আর ইন্দ্র সেন পক্ষী মানে বাজ পাখি হয়ে, তারা দুজন ওই যজ্ঞের ওখানে উপস্থিত হয়। আর কপোত যেটা করে, কপোত পাখি আর কি, যেটা অগ্নি যে কপোত পাখি হয়েছে মানে পায়রা, সে এক বাঁ পায়ের উরুর নিচে সে আশ্রয় নেয়, বলে যে সেন পাখির ভয়ে।
এবার সেন পাখি এসে বলে যে ওই যে কপতটা ওটা তো আমার চাই, কারণ ওটা আমি খেতে চাই, এবং ওই ধর্মের লোভে আপনি আমার খাদ্যকে রক্ষা করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন উষ্ণীর বলে যে এই কপত তো ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাছে এসে শরণার্থী হিসেবে শরণ নিয়েছে, আমি তো এর শরণাগতকে তো আমি কোনোভাবে ক্ষতি করতে দিতে পারি না। বলছে আমাকে আমার আহার থেকে বঞ্চিত করলে আমি তো মরে যাব, যদি আমি মরে যাই তাহলে আমার পুরো পরিবার, আমার স্ত্রী পুত্র সবাই মারা যাবে। তো সেটা যদি হয়, একটা কপতকে রক্ষা করতে গিয়ে আপনি এতগুলো মানুষের প্রাণ করে দেবেন। ধর্ম কিন্তু ঠিক সময় ঠিক ডিসিশন নেওয়াতে, আপনার কাছে এখন একটা প্রাণ জরুরি না দুটো প্রাণ জরুরি বা অনেক প্রাণ জরুরি সেটা দেখে নিন। তো সেই সময় বলে যে ধর্ম অন্যের ধর্মের বিরোধী সেটা কুধর্ম, তাহলে আপনি কুধর্ম করছেন এখন, তাহলে ইমিডিয়েটলি আমাকে দিন। আর রাজাকে বলে, রাজা এখানে আমি একটু আটকাই, মানে এটা কিন্তু খুব ওই আগের বার আমরা বলছিলাম ওয়ান লাইফ ম্যাটার্স, মানে শুধু তাই নয়, মানে যুধিষ্ঠিরকে ওখানে নিয়ে গিয়ে এই যে গল্পটা বলা হচ্ছে, ওকে তো রাজা হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে একদম, এবং রাজধর্ম কি, ওভারঅল ধর্ম এবং লাইফকে কি, লাইফের কি কি লেসন পাওয়া যেতে পারে সেগুলো বলা হচ্ছে। বিশেষত এখানে হচ্ছে রাজধর্মের ব্যাপার, যে রাজধর্ম কাকে বলে, যেটা নিয়ে আজকেও বিভিন্ন রকম প্রশ্ন আছে। তো মহাভারত সেটাকে কিভাবে দেখছে সেটা খুব ইম্পর্টেন্ট এখানে। তো এই যে কথোপকথনটা, যে সেনপক্ষী বলছে আমার তো ভক্ষণ করার কথা, এবং এমন ধর্ম যেটা আরেকটা ধর্মের পরিপন্থী সেটা কোনো ধর্মই নয়, আমার খাদ্য ওটা তুমি আমাকে দাও, এটাই ঠিক, সেটাই ঠিক। তখন এবং বলে যে অন্য ধর্ম কে বিরোধ করা কিন্তু কুধর্ম। তো বললো আমার ধর্ম কিন্তু খাওয়া। গুরুত্ব আর লঘুত্ব মানে জায়গা, ব্যাপারটার ইম্পর্টেন্সটা কি সেটা বুঝে তুমি ডিসিশন নাও। এরকম কি ডিসিশন নিচ্ছ তুমি বলবা? তা আমি এখানে 1 মিনিট একটু পজ করি অরুণাভ। রাজার ধর্ম মানে শাসকের ধর্ম, আজকের দিনেও দাঁড়িয়ে একটুখানি এক মুহূর্তে আমরা ভেবে দেখি যে রাজার কাছে শরণার্থী প্রজারা বেসিক্যালি, বা শাসকের কাছে তার যারা সাবজেক্টস বা প্রজা বা নাগরিক, তারা তো সবাই শরণার্থী, যে আমাদের ল অ্যান্ড অর্ডার সমস্ত ভালো দেখার দায়িত্ব আপনার। তো সেইখানে শাসকের কি করা উচিত, এটা একটুখানি এক মুহূর্তে আমরা ভেবে নিই, তারপরে দেখি মহাভারতে কি বলেছে। চল বেশ। এবার বলে দেখো, রাজা বলে যে তুমি একটা অদ্ভুত জিনিস বলছো যেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু বলছে শরণাগতকে ছাড়তে বলছো কেন? আর বলছে তোমার যদি খিদেই পেয়ে থাকে, তোমার যদি ভোজনই উদ্দেশ্য হয়, তাহলে আমার কাছে তো গোমাংস, বৃষ মাংস, বরাহ, মৃগ, মহিষ, যা মাংস চাও তাই দেবো। তবে এখানে একটা জিনিস কিন্তু বলা আমার মনে হয় দরকার, যে গোমাংসের কথা এখানে আছে মহাভারতে। গোমাংসই তো গরু, ষাঁড়, ওয়াইল্ড বোর, বরাহ, মৃগ, মহিষ, এই সবটাই বরাহ মানে পর্ক, বেসিক্যালি পর্ক। হ্যাঁ, তো সেই সমস্ত মাংসের কথাই কিন্তু বলা আছে, এবং বলা হচ্ছে যে মানে হয়তো সেটা সেনপক্ষের জন্যই কিনা কে জানে, কিন্তু তাকে বলা হচ্ছে যে এই সমস্ত মাংস আমি তোমাকে দিতে পারি। সেন বলল দেখো, এই বিধাতা, আমি যখন এই কপতটাকে টার্গেট করেছি তখনই এই বিধাতা এই কপতটাকে আমার খাতায় লিখে দিচ্ছে, ও আমারই ভক্ষ হওয়ার জন্য ওর ভাগ্য। তুমি সেই ভাগ্য আটকাচ্ছ, মানে তুমি সেই বিধাতার লেখা আটকাচ্ছ। তো তোমার যদি বলছে বিধাতার লেখা তুমি যদি আটকাতেই পারো, তাহলে তোমার যদি কপতের প্রতি এতই ভালোবাসা হয়, এতই প্রেম হয়, তাহলে তুমি একটা কাজ করো, অন্যান্য মাংস আমার দরকার নেই, তুমি তোমার নিজের গা থেকে কপতের সমান মাংস আমাকে দিয়ে দাও। তো রাজা বলল এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা তুমি যেটা বলেছো সেটা জাস্টিস আছে বলে আমার মনে হচ্ছে। তো সে একটা তুলাযন্ত্রে, মানে দাঁড়িপাল্লায়, সে একদিকে কপতকে রাখে, আরেকদিকে নিজের মাংস কেটে কেটে দিতে থাকে, কিন্তু কোনোভাবেই মানে এটা এদিক ওদিক হচ্ছে না। কপতের ওজন বেশি, কারণ বেসিক্যালি অগ্নি তো পরীক্ষার জন্যই ওকে রেখেছে, যে কতটা স্যাক্রিফাইস করতে পারে একজন একদম রাজা বা শাসক তার শরণার্থী প্রজার জন্য, শরণার্থীর জন্য, শরণাগতকে মানে সেভ করার জন্য। এবং তারপরে সে আস্তে আস্তে কাটতে কাটতে অনেকটা কাটা হয়ে যায়। তারপর সে বোঝে না, সে নিজে গিয়ে ওইখানে উঠে বসে, এবং ঠিক সেই সময় যেরকমভাবে এপিকে হয়ে থাকে, মানে যে কোনো ইয়েতে ফাটা সিলিন্ডার নিকলা হিরো,
ফাটা পোস্টার নিকলা হিরো, এখানে তোরা ফট করে ফেটে বললে যে সারপ্রাইজ টেস্ট। বিশ্বখালান রাতের একটা ইয়ে আছে, স্ট্যান্ড আপ আছে, সেখানে এটা বলেছিল যে যখন তখন সারপ্রাইজ টেস্ট নেয় দেবতারা, এসে বলে যে ধরো একটা লোক আসলো, একটা পাখি আসলো, একটা কোনো ব্রাহ্মণ আসলো, তোমাকে একটা বললো, তুমি জানো না সারপ্রাইজ টেস্ট চলছে তোমার, তারপরে একটা পয়েন্টে বলো না তোমার সারপ্রাইজ টেস্ট ছিল, তুমি পাস, নাহলে তুমি ফেল। তো এইখানেও ব্যাপারটা এরকমই হয়েছে, পাস করেছে সারপ্রাইজ টেস্টে, এবং তাকে বলেছে দেখো আমি ইন্দ্র ও বরুণ, আমরা আসলে তোমার ইন্দ্র আর অগ্নি, আমরা তোমার পরীক্ষা নিতেই এসেছিলাম, তোমার ধর্মজ্ঞান টেস্ট করতে এসেছিলাম। এটা একটা সারপ্রাইজ টেস্ট ছিল, তুমি মানে ডিস্টিংশন নিয়ে পাস করেছো, সে নিয়ে কোনো সন্দেহই নেই। আর এই তোমার এই কীর্তি মানে চিরস্থায়ী হয়ে থেকে যাবে, এই যে ঘটনাটা। এবং তুমি নিজের যশে পৃথিবীতে বেশ পরিচিত হবে, তোমার এত ধর্মজ্ঞান আছে বলে। এবং তারপর ফাইনালি তুমি যখন তোমার মৃত্যুও হবে, তুমি একদম মুক্তি লাভ করবে, এরকম একটা আশীর্বাদ দিয়ে তারা চলে গেলেন। এই তো গল্প, এই গল্প। এবার তারপর তো উদ্দালক, শ্বেতকেতু, অষ্টাবক্রের গল্প। তো আরেক জায়গায় গেলেন ওরা, এবং গিয়ে বললেন যে হচ্ছে এমন জায়গা যেখানে শ্বেতকেতুর আশ্রম ছিল এখানে, আর এখানেই সরস্বতীকে মানে প্রত্যক্ষ করেছিলেন শ্বেতকেতু, দেখেছিলেন, এবং সরস্বতী তাকে বাঘ দেবী, তো বাঘকে আশীর্বাদ করেছিলেন যে স্পিচ খুব ভালো হবে। এবং সে সময় অষ্টাবক্রও এখানে ছিলেন। এই মামা এবং ভাগ্নের এটা হচ্ছে গল্প। তো এবং সেখানে সেই মানে প্রথমে লোমশ একটু সামারাইজ করে বলছেন, এই সেই অষ্টাবক্র যে কিন্তু বন্দিকে হারিয়েছিলেন তর্কে। তো যুধিষ্ঠির বলছেন 1 মিনিট, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন তো দেখি, কে বন্দি, কে অষ্টাবক্র, কে শ্বেতকেতু, কে অষ্টাবক্র, ব্যাপারটা কি, গল্পটা কি? তো বলছেন যে উদ্দালক এক ছিলেন মহান গুরু, এবং কহট ছিলেন তার শিষ্য, যোগ্যতম শিষ্য। শ্বেতকেতু তার ছেলে, মানে কহটের ছেলে নয়, উদ্দালকের ছেলে। আর কহট হচ্ছে যোগ্যতম শিষ্য। তো যোগ্যতম শিষ্যকে সমস্ত শিক্ষাদান করেছেন, এবং তার মেয়ে সুজাতা, তাকেও কন্যাদান করেছেন আর কি। তো সুজাতা হচ্ছে কহটের স্ত্রী, এই ব্যাপার। তো বিয়ে হয়ে গেছে ওদের, এবং তারপরে সন্তান হবে, সন্তান সম্ভবা হচ্ছেন সুজাতা। এবং সেই সন্তান বেশ মানে গর্ভে থাকা অবস্থাতেই বোঝা যাচ্ছে যে একটা কিছু সন্তান হবে আর কি, খুবই তেজস্বী। হ্যাঁ, খুবই তেজস্বী। তো একদিন রাতে কহট পড়াশোনা করছিলেন, তো ভেতর থেকে গর্ভ থেকেই এই যে যার মানে গর্ভজাত সন্তান আর কি, গর্ভজাত তো নয়, গর্ভস্থ সন্তান, যে সে বলে উঠেছে যে আপনি পড়াশোনা তো করছেন অনেক কিছু, কিন্তু আপনি একটা ভুল করছেন, আপনার এই পড়াশোনার এই যে শিক্ষা, এতে কিন্তু কিছু হচ্ছে না। তো এটা শুনে কহটের যথেষ্ট রাগ হয়েছে, যে কী কাণ্ড, এতদিন ধরে শিক্ষা লাভ করছে আর এরকম গর্ভস্থ সন্তান এরকম। তো সে ওখান থেকে অভিশাপ দিয়েছে যে তোমার জন্মের পর তুমি 8 স্থানে তুমি ক্রুকেড হবে, মানে বেসিক্যালি ডিফর্মড হবে, 8টা জায়গায় ডিফর্মড হবে। এবং সেই যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই জন্য তাকে অষ্টাবক্র বলা হয়, 8 জায়গায় তার বক্রতা আছে। এবং শ্বেতকেতু হচ্ছে তার মামা, বেসিক্যালি উদ্দালকের, সুজাতার ভাই এবং উদ্দালকের ছেলে। তো ঘটনা হচ্ছে যে এই গর্ভস্থ সন্তান যখন ছিল, তখন সুজাতা একদিন কহটকে বলেন যে আমাদের কাছে তো কোনো ধন সম্পত্তি কিছু নেই, এখন যে একটা সন্তান হবে তার তো একটা দেখভাল করার জন্যে কিছু তো আমাদের লালন পালন করার জন্য কিছু লাগবে, আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। কহট বললেন যে আমি তাহলে এটা ভেবে চিন্তে বললেন, আমি জনকের কাছে যাই, ওখানে তর্ক হবে বন্দির সাথে, তর্কে আমি যদি ভালো করতে পারি তাহলে পরে টাকা পয়সা পাবো। তো সেই জন্য উনি গেলেন, কিন্তু বন্দির ওখানে গিয়ে কহট হেরে গেলেন তর্কে। এবং বন্দির একটা অদ্ভুত ছিল যে চাই তর্কে হেরে যেত তাকে জলে ডুবিয়ে দিতে। তো কহট ওভাবে জলে ডুবিয়ে দিয়েছেন এবং কহট মারা গেছে। উদ্দালক তখন সুজাতাকে বললেন যে একটা সন্তান যখন হবে সে উঠেই জানবে, মানে জন্ম হয়েই তখন জানতে পারবে যে বাবার সাথে এরকম একটা বাজে ট্র্যাজেডি হয়ে গেছে, এটা ওকে বলার দরকারই নেই, এটা বরং গোপন রাখা হোক, যে
এবং ও জানুক যে আমি ওর বাবা, এটাই জানুক, শ্বেতকেতু ওর ভাই, এভাবেই ও বড় হোক। তো অষ্টাবক্র জন্মেছে, অষ্টাবক্র ওভাবেই বড় হচ্ছে শ্বেতকেতুকে ভাইয়ের মতন, এবং সমবয়সী প্রায় ছিলেন ওরা। তো ভাই এবং উদ্দালককে বাবা হিসেবে সে বড় হচ্ছে। একদিন খেলতে খেলতে কি হয়েছে, কোলে গিয়ে বসেছে অষ্টাবক্র, আর শ্বেতকেতু সেটা খুব হিংসে হয়েছে, বেসিক্যালি হিংসে উদ্দালকের কোলে গিয়ে বসেছে। তো শ্বেতকেতুর সেটা খুব গায়ে লেগেছে। সে বলছে তুমি কি বসেছো, এটা তোমার বাবাই তো নয় আসলে। তখন ব্যাপারটা সিক্রেট ইজ আউট এবং জানাজানি হয়ে গেছে। ওর মাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার বলো তো, পুরো ব্যাপারটা কি। তখন ওর মা বলেছে দেখো এরকম এরকম হয়েছিল, তোমার বাবাকে বন্দি এরকম জলে ডুবিয়ে মেরে দিয়েছে। আচ্ছা, এর আগে একটা জিনিস বলে দেওয়া ভালো, যেটা তুই বোধহয় বললিও, আমি আরেকবার জাস্ট কনফার্ম করে দিই। সেটা হলো গর্ভস্থ অবস্থায় কিন্তু ওই যখন বাবাকে বলে যে আপনার পড়াটা ঠিক হচ্ছে না, তখন কিন্তু এটাও বলে যে আপনার প্রসাদেই আমি গর্ভস্থ অবস্থায় থাকাতেই সব শুনে শুনে শিখে নিয়েছি, মানে সমস্ত শাস্ত্র কিন্তু ওর জানা, যেটা এরপরে পরবর্তীতে গিয়ে আমরা বুঝতে পারবো যে তার একটা ইম্পর্টেন্স আছে। তো এই যে যখন জানা হলো তখন অষ্টাবক্রের বয়স 10-এর কাছাকাছি। তো সে তখনই বলছে ঠিক আছে, শ্বেতকেতুকে বলে চলো তো আমরা গিয়ে বন্দির সাথে এবার তর্ক করে বন্দিকে হারাবো, চলো। আর কোনো কথা টথা না শুনে সে চলেছে রাস্তা দিয়ে, যে জনকের ওখানে গিয়ে বন্দিকে সে তর্কে হারাবে। অনেক, আর এটা বলে রাখা ভালো যে বন্দি কিন্তু অনেক ব্রাহ্মণকে হারিয়েছেন এবং তাদেরকে জলে ডুবিয়ে দিয়েছেন। তো চলছে রাস্তায় জনকের সাথে দেখা। প্রথমে জনককে বলছেন যে, সেই বাচ্চা ছেলে বলছে যে রাস্তা সবার জন্যে, এবং যে দুর্বল তার জন্য সবার আগে, রাজার নিজস্ব রাস্তা, কিন্তু যদি ব্রাহ্মণ মানে বেসিক্যালি যে ধর্মজ্ঞ আর কি, সে যদি থাকে তাহলে পরে সবাইকে রাস্তা ছেড়ে দিতে হয়। তো রাজা ছেড়ে দিয়েছেন রাস্তা। তো ছেড়ে দিয়ে ওরা তো চলে গেছে দ্বারপাল, জনকের ওখানে। দ্বারপাল তখন সেই অর্থে এবং ঐতিহাসিকভাবেও আমরা জানি যে দ্বারপাল একটা খুব ইম্পর্ট্যান্ট লোক থাকতেন। তিনি শুধু গেট কিপার, মানে সে শুধু দারোয়ান নয়, সে কিন্তু বেসিক্যালি এন্ট্রি দেবে কি দেবে না এই ডিসিশনটা তার ছিল, মানে ইমিগ্রেশন অফিসার টাইপের বলতে পারি একেবারেই। এবং ইউনিভার্সিটিগুলোতেও তখন দ্বারপাল হচ্ছে বেসিক্যালি অ্যাডমিশন অফিসার থেকে দ্বারপাল বলা হতো। তো এই ইমিগ্রেশন অফিসার বেসিক্যালি দ্বারপাল, যে সে বলেছে, তাকে গিয়ে বলেছে যে আমরা এখানে এসেছি, আমরা বন্দির সাথে তর্ক করবো, আমাদেরকে ভেতরে যেতে দাও। তো দ্বারপাল বলছে না না, আমি তো যেতে দিতে পারি না, কারণ আমার কাছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যে একমাত্র বয়স্ক এবং প্রাজ্ঞ ব্যক্তিরাই ওখানে যেতে পারে, যাদের মধ্যে জ্ঞানের প্রকাশ আছে, যাদের মধ্যে যারা মানে সেই অর্থে মানে কি বলবো বিজ্ঞ এবং প্রাজ্ঞ, তারাই যেতে পারবে। যাদের জ্ঞান নেই এবং যারা শিশু তারা ওখানে যেতে পারবে না, এটা আমার কাছে অর্ডার এবং আমি এটার অন্যথা করতে পারবো না। অষ্টাবক্র বলছে যে আমি বুঝতে পারছি যারা প্রাজ্ঞ তাদেরকে, তার সাথে তো বয়সের কোনো সম্পর্ক নেই, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে জন্মে বয়স্কদের সম্মান করা উচিত ইত্যাদি যে বলি আমরা ব্যাপারটা, উনি অষ্টাবক্র বলছেন যে বয়সের সাথে প্রাজ্ঞতার কোনো সম্পর্ক নেই, প্রাজ্ঞ হতে হবে। তো আমি তো জানি, তুমি আমাকে টেস্ট নাও। হ্যাঁ, এবং ও বলে আমি ব্রতচারী, আমি বেদজ্ঞ, আমি জিতেন্দ্রীয় আর জ্ঞানশাস্ত্রে পারদর্শী, অতএব আমরা বৃদ্ধই। হ্যাঁ, বৃদ্ধই আমাদেরকে ধরা যায়। আর বলে টেস্ট নাও। তো হলো যে আর কোনোভাবেই দ্বারপালকে যেতে দেবে না, যে না আমার কাছে অর্ডার স্ট্রিক্ট যে শিশুদের আমি যেতে দেবো না। এই করতে করতে তারপরে জনকের সাথে দেখা হয়ে গেছে। জনকের সাথে আবার দেখা হয়েছে। জনক বলছে যে কি হচ্ছে এখানে। তো জনকের সাথে দেখা হয়েছে, তো বলছে আমি বন্দির সাথে তর্ক করতে এসেছি। হ্যাঁ, শুনেছি এখানে নাকি বন্দি বলে একটা লোক আছে যে নাকি ব্রাহ্মণদের পরাস্ত করে জলে ডোবায়, আমি তার সঙ্গে মানে তর্ক করতে এসেছি, আজকে আমি ওকে শেষ করে দেব। তো জনক বলছে যে দেখো তুমি শিশু একটা মানে বালখিল্য কথা বলছো তুমি, হ্যাঁ, অর্বাচীনের মধ্যে এভাবে হয় না। বন্দি প্রচণ্ড প্রাজ্ঞ ব্যক্তি এবং তাকে কেউই হারাতে পারেননি আজ পর্যন্ত, হ্যাঁ, তুমিও পারবে না, তো চলে যাও এখান থেকে। অষ্টাবক্র শুনবে না, বলছে না তারা কেউ আমার মতো ছিল না, জানি না, ও ঠিক সমকক্ষ পায়নি বলে অত আস্ফালন, আজকে সব শেষ করে দেবো। জনক এবার বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটুখানি টেস্ট নিয়ে নিই, তুমি বলো যে কি এমন আছে যারা প্রচণ্ড প্রাজ্ঞ তারাই জানে, যার
6 অংশ, 12 অক্ষ, 24খানা ভাগ এবং 360টা স্পোকস আর কি বেসিক্যালি। তো অষ্টাবক্র বলছেন যে এই তো সহজ সময়, কারণ সময় হচ্ছে তোমার 24 ঘন্টা, 6টা ঋতু, 12 মাস আর 360 দিন। তো এটা তো সহজ হয়ে গেল। তো রাজা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো যে কি এমন আছে যা দুটো অশ্বের মতো কিন্তু সব জায়গায় যেতে পারে, সব জায়গায় তার এন্ট্রি আছে, যে জন্মও দেয় এবং মৃত্যুতেও থাকে। তো বলছে অগ্নি। অগ্নি হচ্ছে এমন যে হাওয়ার মতো রথের সাথে যায়, যে কোনো জায়গায় এন্ট্রি আছে এবং সব কিছুর জন্ম এবং মৃত্যু দু জায়গাতেই অগ্নির ভূমিকা আছে। তাই বলছে আচ্ছা তাহলে বলো যে কি আছে যে ঘুমানোর সময়ও চোখ বন্ধ করে না, যখন জন্ম নেয় তখন মুভ করে না, গতি পায় না। এমন কি জিনিস আছে যেটা কে চোখ খুলে ঘুমায়, আর এমন কি আছে যেটা জন্ম হওয়ার পরও স্পন্দন পায় না। এমন কি আছে যার হৃদয় নেই, আর যা বল প্রয়োগ হলে পরে যেটা চলতে থাকে। তো বলছে যে এ সহজ। প্রথমত হচ্ছে যে মাছ ঘুমলেও চোখ বন্ধ হয় না একদম। দ্বিতীয়ত হচ্ছে ডিমের জন্ম হলে পরেও স্পন্দন তৈরি হয় না। পাথরের কোনো মন নেই, মানে হৃদয় নেই, স্পন্দন নেই। আর নদী যার মধ্যে বললে পরে সে প্রবাহিত হয়, বেগে বর্ধিত হয়। জনক বলছে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি যে মোটামুটি প্রাজ্ঞ তো আছেই। তো বলছে হ্যাঁ এগো, আমার সাথে এসো, এই হচ্ছে বন্দি, এবার তুমি তর্কে যা করার তুমি করে নাও। তো এবার বন্দির সাথে কি তর্ক হলো সেটাতে সেটা তো আছি। তার মধ্যে আরেকটা ব্যাপার হলো, জনক কিন্তু বলে যে তুমি কিন্তু দেবতুল্য একটা বালক, মানে তোমার মধ্যে যা জ্ঞানের আমি প্রকাশ দেখতে পারলাম, এটা মানে যেই প্রশ্নগুলো আমি করলাম সেটা উত্তর দেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়, এবং তুমি পারবে আমার মনে হচ্ছে। এবং সেক্ষেত্রে বাকপটুতায় তোমার যে পারদর্শিতা, সেটাও কিন্তু একটা অন্য লেভেলে, এবং সেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। এবং তারপর বলে যে আর তুমি ঠিক বালক নও, মানে বেসিক্যালি বলে যে ইউ আর এ প্রডিজি, তুমি একজন প্রডিজি, এবং আমার মনে হয় তুমি এটাকে ইজিলি করতে পারবে। এবং তারপর দ্বার ছেড়ে দেয়, সবাই প্রবেশ করে, এবার প্রশ্ন উত্তরটা শুরু হয়। এই প্রশ্ন উত্তরটার খুব মজা আছে। আচ্ছা, এবার বন্দি আর অষ্টাবক্রের যে এটা হলো সংখ্যা ছন্দে এদের মধ্যে একটা কথোপকথন হয়, এবং সেই সংখ্যা নিয়েই পুরো ব্যাপারটা। কীরকম? বন্দি প্রথমে বলে একটাই অগ্নি, একটাই সূর্য, দেবতার মধ্যে বিজয়ী এক ইন্দ্র, আর পিতৃদেবের অধিপতি একজনই, মানে মৃত্যুর দেবতা একজনই, তার নাম যম। তো অষ্টাবক্র বলে আচ্ছা ঠিক আছে, 2 বন্ধু ইন্দ্র আর অগ্নি, এরা হলো 2, এরা সবসময় একসাথে যাতায়াত করে। 2 দেবঋষি নারদ এবং পর্বত। যুগল অশ্বিনী কুমার, মানে অশ্বিনী কুমারও 2, রথের 2 চাকা, এবং দম্পতি এইটাও কিন্তু 2। তো তখন বন্দি বলে আচ্ছা 3 প্রকার জন্ম, কর্মজাত যে জন্ম হয় সেটা 3 প্রকার। 3 বেদে উপাসনা, এটা 3 বেদ কেন লিখেছে আমি জানি না। 3 জন্মের ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু মানে বেসিক্যালি এটা হচ্ছে ফিলোসফিক্যালি হচ্ছে ঘটনাটা, এমন না যে 3টা কি হয় এরকম না। এটা একটু আমার মনে হয় মাচ মোর ডিপার দ্যান দ্যাট, এই বিশ্ব সংসারে কি কম্বিনেশনে জিনিসপত্র রয়েছে। কারেক্ট। সেটা প্রথম থেকেই যদি বলা হয় যে সোর্স অফ পাওয়ার 1 অগ্নি, সূর্য, ওটাকেই সূর্য বলা হচ্ছে। একজন দেবরাজ আছে যে নাকি পুরোটাকে কন্ট্রোল করেন, এটাও একটা মানে ফিলোসফিক্যালি তো এটাকে দেখাই যায়। আর অবশ্যই মৃত্যু ইজ দ্য ট্রুথ, এবং সেটাও যম একজন আছে। 2 ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওখানে বলে যে দেখ তুই ওখানে বলছে অগ্নি আর ইন্দ্র আলাদা আলাদা দুটো এন্টিটি, এখানে 2 এনে বলে যে এরা 2জন বন্ধু, আর এরা 2জন সবসময় একই পথে যাতায়াত করে। এবং খুব রিসেন্টলি আমরা যে গল্পটা দেখলাম সেখানে কিন্তু অগ্নি আর ইন্দ্র একসাথে এসে একজনের পরীক্ষা নিলেন, অশ্বিনীর গল্পে একটা পরীক্ষা নিলেন।
তো তারা একসাথে যাতায়াত করে বলে তারা দুই, আচ্ছা নারদার পর্বত বলে দুই দেবঋষি আছে, তার মানে এটা মানে দুই সংখ্যাকে মানে একের চেয়েও যে বেশি কিছু হতে পারে বা সবসময় যে একই জিনিস মানে একের উপরেই সম্পূর্ণটা নির্ভর করছে সেরকম নয়। আচ্ছা, অশ্বিনী কুমার দুজন, আর রথের চাকা দুই এবং দম্পতি মানে এখানে হ্যাঁ এখানে রথের চাকা বা চাকা বিষয়টাতে মানে দুটো চাকা না থাকলে ওই গতিটা আসে না, স্বামী স্ত্রীর সম্পর্কেও সেটাই আছে। আর 3 প্রকার জন্ম কর্মজাত, এই 3 প্রকার জন্মের কি কোনো ডিটেল আছে ওখানে? এখানে বলছে 3 প্রকার জন্ম, একটা হচ্ছে কনসেপশন, যখন প্রথম ভ্রূণ তৈরি হয় সেটা হচ্ছে প্রথম জন্ম, দ্বিতীয় হচ্ছে গর্ভ থেকে যে গর্ভজাত হয় সেটা হচ্ছে দ্বিতীয় জন্ম, আর 3 নম্বর জন্ম হচ্ছে যেটা হচ্ছে ইনিশিয়েশন, থ্রেড বিয়ারিং সেরেমনি বা যেটাকে আমরা উপনয়ন বলি, মানে যে জ্ঞানের জন্ম। উপনয়ন মানে ব্যাপারটাকে রিচুয়াল নয়, যে এই যে দ্বিজ যে কনসেপ্ট আমরা আগেও বোধহয় বলেছিলাম যে এটা এখানে আরেকবার হচ্ছে 2বার জন্ম, মানে এটা নয় যে কয়েকবার মানে এইভাবে আসছে। 2বার জন্ম মানে প্রথমে তোমার এমনি জন্ম হলো, তারপরে শিক্ষা থেকে দ্বিতীয় জন্ম হলো। এটা বহু যাদের হয় তাদেরকেই আমরা দ্বিজ বলি, বহু মানুষের হয় না। এটা কোন কাস্টের উপরে ডিপেন্ড করছে না, এটা হচ্ছে জাস্ট লাইফস্টাইলে আপনার যদি শিক্ষা থেকে জন্ম আরেকবার না হয়, সমগ্র পৃথিবীকে বোঝার প্রক্রিয়াটা যদি শিক্ষা থেকে না আসে, তাহলে আপনার দ্বিতীয়বার জন্ম হয়নি, তাহলে আপনি শূদ্রই। কারেক্ট, সেটাই এখানে বলা হচ্ছে 3 জন্মের কথা। 3 বেদের উপাসনা বলা হচ্ছে, 3 বেদ, অথর্ববেদকে বাদ রাখা হয়েছে এখানে। আচার্যরা 3 সময় যজ্ঞ শুরু করতে পারেন বলেছে। 3 শব্দ বচন মানে আমার মনে হয় এখানে ইয়ের কথা বলা হচ্ছে আর কি, মানে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনের কথা বলা হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে, বচন বলা হয়েছে। আর 3 দেবলোকীয় জ্যোতি, মানে জ্যোতি 3টে আছে। জ্যোতি 3টে, এটাও খুব ইম্পর্টেন্ট। অরিজিনাল সোর্স অফ লাইট, হ্যাঁ, অরিজিনাল সোর্স অফ লাইটের মধ্যে একটা ভুল যদিও আছে এখানে। এখানে 3 জ্যোতির মধ্যে সূর্য, চন্দ্র এবং তারা, এই 3টে বলা হয়েছে। নক্ষত্র তো আমরা জানি এখন যে চাঁদের তো আলো নেই, এবং নক্ষত্রের মধ্যেও সূর্য পড়ে, বাট এখানে এইভাবে 3 ভাবে বলা হয়েছে। 3 ভাবে বলা হচ্ছে, হ্যাঁ। অষ্টাবক্র বলে ব্রাহ্মণের 4 আশ্রম, মানে চতুরাশ্রম প্রথার কথা বলা হয়। 4 বর্ণের যজ্ঞ হয়, 4 দিক আছে, 4 অক্ষর চতুর্মাত্রিক ইঙ্গিত করে বলা হয়েছে। যে মানে 4 অক্ষর কেন বলা হয়েছে জানি না, এটা এখানে খুব একটা ডিটেল বলা নেই। এখানেও বলছে যে এটা খুব ক্লিয়ার নয়, হয়তো চতুষ্পদ বলতে যেটা বলা হয়েছে এটা হচ্ছে ওই কাপলেটের পদের কথা বলা হচ্ছে, হ্যাঁ। আর গাভীর চতুষ্পদ বলা হচ্ছে, চতুষ্পদ এই পদ যে পদটার মধ্যে কাপলেটের 4টে ভাগ হতে পারে। হ্যাঁ, এবার বন্দি বললেন 5 অগ্নি। 5 অগ্নি কেন বললেন, মানে 5 অগ্নি 5 কেন, ওটার কি এক্সপ্লেনেশন আছে ওখানে? এখানে আছে, নাম আছে, দক্ষিণা, গারহপত্য, আহ্বানীয়, সভ্য এবং অবসত্য। বলছি এটা হচ্ছে 5 কাইন্ড অফ ডাইজেস্টিভ ফায়ার। ও আচ্ছা, তার মানে এনজাইমসের 5টা ধরন। হ্যাঁ, এনজাইমসের 5টা ধরন। আচ্ছা, সেই অর্থে অগ্নি। আচ্ছা, ছন্দ পংক্তির যে মাত্রা, মানে ছন্দ দিয়ে যে পংক্তি তৈরি হয় তার মাত্রা 5। আচ্ছা, 5টা যজ্ঞ, 5 ধরনের যজ্ঞ হয়। অপ্সরাদের 5 জট আছে, এটা এখানে ক্ল্যারিফাই করেনি যে এটা কেন লেখা হয়েছে জানি না। পৃথিবী, আর বলছে পৃথিবীর 5 পবিত্র নদী আছে। পৃথিবীতে 5টা পবিত্র নদী, যে 5টা পবিত্র নদী সবচেয়ে মানে পবিত্র হিসেবে 5টাই নদী। এটা পঞ্চনদের কথা বলা হচ্ছে, পঞ্চনদের কথা বলা হচ্ছে, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, পঞ্চনদের কথা বলা হচ্ছে। অষ্টাবক্র 6 নম্বরে বলে যে অগ্নি সংস্থাপনে, মানে যখন ইয়ে করা হয়, ওই যজ্ঞের যে অগ্নি তৈরি করা হয় যখন প্রথম, তখন 6 গাভী দান করা হয়, 6 ঋতু, 6 ইন্দ্রিয়। এখানে 1 ইন্দ্রিয় যোগ করা হচ্ছে, সেটা হলো ব্রেন, বুদ্ধি। হ্যাঁ, কৃতিকা নক্ষত্রে 6 তারা, 6 প্রকার যজ্ঞ হয়, যেটাকে সাদ্যস্ক যজ্ঞ বলে, সেটা 6 প্রকার হয়। আর বন্দি 7 নম্বরে বলে 7 গৃহপালিত ধরনের পশু আছে, 7 বন্য ধরনের জন্তু আছে। এরা 7 ধরনের আছে বলেছে। যজ্ঞপূর্তির 7টা ছন্দ আছে, মানে যজ্ঞ শেষ হওয়ার পরে ছন্দ 7টা আছে। 7 ঋষি, মানে সপ্তর্ষি। ছন্দটাতে আমরা একটু দাঁড়িয়ে, 7টা ছন্দের নামও আছে, খুব ইন্টারেস্টিং। বল। গায়ত্রী ছন্দ,
ত্রিসুপ্ত ছন্দ, জগতী ছন্দ, অনুষ্টুপ ছন্দ, পংক্তি ছন্দ, বৃহতি ছন্দ এবং কাকুব ছন্দ। হ্যাঁ, এইটা পুরোটাই কিন্তু ছন্দের যে বেসিক আইডিয়া তার উপরেই আছে। 7 রকমের ছন্দ আছে, 7 রকমের ছন্দ আছে কোর। হ্যাঁ, এবং সেখানে মন্ত্রের ক্ষেত্রেও, বিভিন্ন মন্ত্র উচ্চারণের ক্ষেত্রেও এই আলাদা আলাদা ছন্দের ব্যবহার কিন্তু দেখা গেছে। তারপর বলছে সপ্তঋষি, তারপর বলছে নমস্কারের 7টা রূপ আছে। এখানে কি 7 রূপের ডিটেলটা দেওয়া আছে? না, এটা দিলে খুবই, মানে এটা খুঁজে বের করতে পারলে ইন্টারেস্টিং লাগতো। 7টা রূপ আছে নমস্কারের, বলছে মানে নমস্কার 7 রকম হয়। আর বীণার 7টা তার আছে। অষ্টাবক্র বলে 8 ক্ষণের থেকে 8 ক্ষণে এক শত হয়। এটা এখানে বলছে সম্ভবত কয়েনেজ, সেই সময় যে কয়েনেজ ছিল সেটার একটা কোনো ভাগ। হ্যাঁ, বলছে 8 শতগুণে থলের পরিমাপ করা যায়, মানে 8 দিয়ে 100কে ডিভাইড, মানে 100কে অবধি পৌঁছানো যায়। হ্যাঁ, আচ্ছা, সিংহভক্ষী যে সারব জন্তু, তার 8 পা, মানে এ সিংহকে খেয়ে নেয়। এই জন্তুটার নাম সারব। এটা মিথিক্যাল একটা, হ্যাঁ, মিথিক্যাল একটা জন্তু, তার পা 8টা। আচ্ছা, অষ্টবসু এবং যজ্ঞ জুপের যে কোণ, সেটাতে 8 কোণ থাকে। এটা যজ্ঞ যেখানে হয় সেটার 8 কোণ, 8 কোণ থাকে জানি আমরা। হ্যাঁ, তো এইবার 9 নম্বরে বলে পিতৃদেবের শ্রাদ্ধ অগ্নিতে 9 মন্ত্র, সৃষ্টির 9 কর্তব্য, বৃহতি ছন্দের ন্যায় অক্ষর, গণনায় 9 সংখ্যা চিহ্ন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা, শূন্য বলছে না। হ্যাঁ, শূন্য মানে শূন্য ছাড়া 9টা সব ডিজিট আছে, শূন্য বলছে না এখন অবধি। আর অষ্টাবক্র বলে 10 দিক, 10 বার, 10 বার যদি 10 হয় তাহলে সেটা 100, আবার সহস্র, মানে প্রত্যেকটা সময় 10-এর গুণিতক আছে, দশমিক যে ভাগ। হ্যাঁ হ্যাঁ। নারীর 10 মাসে গর্ভধারণ, সত্য জ্ঞান শিক্ষাদাতার 10, বিরোধীদের ধরন হলো 10। তোমাকে যতজন বিরোধ করবে তার মধ্যে 10টা শ্রেণীর মধ্যে তুমি তাদেরকে ভাগ করতে পারো। আর শিক্ষা গ্রাহকেরও নাম্বার হলো 10। বন্দি বলে ভোগ্য পদার্থ 11, জুপ 11, প্রাণীদের স্বাভাবিক দশা পরিবর্তন 11, স্বর্গে 11 রুদ্র। আর এখানে 12 নম্বরে বলে, আচ্ছা 12 মাসে বছর, জগতী ছন্দে 12 অক্ষর, মানে ওই যেই ছন্দের মধ্যে একটা ছন্দ, 12 উপযজ্ঞ, 12 আদিত্য। এবার 13 নম্বরে এসে বন্দি ত্রয়োদশী তিথি মঙ্গলময়, পৃথিবীতে 13 দ্বীপ বলে আটকে গেছে। অষ্টাবক্র বলছে দাঁড়াও, লেট মি কমপ্লিট। বলছে 13 যজ্ঞের অধিষ্ঠাত্রী কেশী, আর 13কে অতিছন্দ গ্রাস করে। এই বলে অতিছন্দ যে ছন্দ সেটাতে 13টা সিলেবেল, 13 মাত্রার ছন্দ, হ্যাঁ ছন্দ। এই যুক্তি বলে করে, এবং মানে বন্দি তখন মানে অপদস্থ হয়ে কি করে, মানে বন্দি তো হেরে গেছে, এবার কি হয়, বন্দি মাথা নিচু করে ফেলে, আর অষ্টাবক্র বলে চলেছে। হ্যাঁ, 13-14 করে বলে চলেছে, শেষ পর্যন্ত শেষ করে নমস্কার করে এবং সবাই মিলে ধন্য ধন্য করে ওঠে অষ্টাবক্র, যে মানে বেসিক্যালি হেরে গেছেন বন্দি। তো অষ্টাবক্র যে জন্য এসেছিলেন বললেন যে হ্যাঁ বন্দি হেরে গেল তর্কে, এবার তাহলে তর্কের যা নিয়ম, বন্দিরই বানানোর নিয়ম, সেই মতন বন্দিকে জলে ডুবিয়ে দেওয়া হোক। বন্দি বলে যে আমি বরুণের সন্তান, হ্যাঁ, একটা 12 বছর ধরে একটা যজ্ঞ হচ্ছে, তো সেই কারণে আমি এই যে ব্রাহ্মণদের যাদের হারিয়েছি তাদেরকে সে যজ্ঞে পাঠিয়েছি। আমি অষ্টাবক্রের কাছে হার স্বীকার করে নিচ্ছি এবং আমি জল সমাধিতে চলে যাচ্ছি। হ্যাঁ, আর এই যজ্ঞ কিন্তু করছে বরুণ নিজে করছে, এবং যে ব্রাহ্মণদের আমি জল সমাধি দিয়েছি, মানে জলে ডুবিয়েছি আর কি, তারা ফিরে আসবে। তারা সব দেখতেই গেছে, ওই যজ্ঞটাই দেখতে গেছে। কহরও ফিরে আসবে, তোমার যে পিতা সেও ফিরে আসবে। তারপর সে নিজে জল সমাধিতে চলে যায়। জনকও অষ্টাবক্রকে ধন্য ধন্য করে এবং সেই জলে অষ্টাবক্র নিজে অবগাহন করে না। এবার তারপরে কহর ফিরে আসে, এখানে আচ্ছা কহর ফিরে আসে, তারপরে ওর কথা শোনা যায়, মানে ও বোঝে, এবং কহর জনককে বলে যে এই জন্যই বোধহয়
লোকে পুত্র কামনা করে যে কোনোদিন পুত্র এরকম কোনো কীর্তি রাখবে তার বাবার জন্য, এবং তখন বলে আমি যা করতে পারিনি সেটা ও করেছে। আর অষ্টাবক্র মাতুলের সঙ্গে, মানে মামার সঙ্গে আর কি, শ্বেতকেতু তো মামা ওর, শ্বেতকেতুর সঙ্গে ইয়েতে ফিরে আসলেন। ফিরে আসার পর কোহর বললেন আমি তোমাকে তো একটা অভিশাপ দিয়েছিলাম, তার জন্য তোমার অষ্টাবক্র তুমি একটা কাজ করো, নদীতে গিয়ে ডুব দাও। নদীতে ডুব দেয়, যখন ওঠে দেখা যায় সমস্ত ওর যে বক্রতা সব ঠিক হয়ে গেছে, ও একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যায়। এবং ফাইনালি আচ্ছা, এইখানে এই নদীটা, এই যে এই নদীর নাম সমঙ্গা নদী নামে পরে খ্যাত হয়। সমান অঙ্গ হয়ে যেহেতু উত্থিত হলো, ওজন্য এর নাম হয় সমঙ্গা। এই অবধি আজকে ব্যাপারটা দাঁড়ালো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই হলো। প্রথমে আমরা তো এটা দেখলাম যে শাসকের ধর্ম কি, শরণার্থী বা শরণাগত কেউ হলে পরে শাসক নিজের শরীর পর্যন্ত ত্যাগ করতে রাজি হওয়াটাই, এবং কোনোভাবেই শরণাগতকে তার শত্রুর কাছে তুলে দিতে পারে না, সেটা প্রথম ধর্ম। আর দ্বিতীয়, আমরা অষ্টাবক্রের ক্ষেত্রে দেখলাম একটা যে আমার যেটা মনে হয় এই যে তর্কটা হলো, এটার ভেতরের যে দর্শন সেটা সম্বন্ধে তো সম্পূর্ণ আমাদের জানা নেই, বা গল্পগুলোও সম্পূর্ণভাবে জানা নেই, কিন্তু এটুকু আমরা বুঝলাম বোধহয় যে প্রাজ্ঞতার সাথে বয়সের সেভাবে কোনো সম্পর্ক যে নেই, সেটা তুলে ধরা গেল এখানে। হ্যাঁ, মানে রিসেন্টলি এটা খুব রেলিভেন্ট একটা ডিসকাশন হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে, যদিও আমার মনে হয় এতটা ডিসকাশন হওয়ার কথা ছিল না। যে ছেলেটি কেবিসিতে ওই একটু অ্যারোগেন্ট বিহেভিয়ার দেখিয়েছে, দেখেছিস তো? না, আমি দেখিনি। ওমা, সে কি, এটা তো বেশ পপুলার এখন একটা ডিসকাশনের টপিক। আচ্ছা, একটি বাচ্চা ছেলে, সে একটু অ্যারোগেন্ট বিহেভিয়ার দেখিয়েছে, এবং দ্য বিহেভিয়ার ওয়াজ রিয়েলি অ্যারোগেন্ট, মানে খুবই রুড এবং অ্যারোগেন্ট অমিতাভ বচ্চনের সামনে, এবং ওই ওভার কনফিডেন্স থেকে সে 3 নম্বর না 4 নম্বর প্রশ্নে ডুবে যায়, তার মানে করে যায়। পয়েন্টটা হলো এই নিয়ে 2 ধরনের মানুষ তৈরি হচ্ছে। একটা হলো কেউ বলছে ওর কনফিডেন্সটা এখন যদি বাধা দেওয়া হয় তাহলে সেটা খুব খারাপ হবে, আর কেউ বলছে ওভার কনফিডেন্স এতটা বেশি, এটা মা বাবার দোষ বেশি। কারণ অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু বাচ্চাকে দেখা গেছে সারা পৃথিবীতে যারা 1 কোটি টাকা পেয়েছে, তাদের এরকমই একটা বাচ্চার ভিডিও শেয়ার হচ্ছিল যে 1 কোটি টাকা পেয়েছে, অথচ সে কিন্তু মানে তার মধ্যে ওই প্রাজ্ঞতাটা আছে। তো তার মানে একটা জিনিস তো বোঝা যায় এইটা নিয়ে যদি ভাবি, যে প্রথম কথা হলো প্রাজ্ঞতার সঙ্গে বয়সের কোনো যোগাযোগ নেই। তার সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা হলো অ্যারোগেন্স যদি কোথাও চলে আসে, তার মানে সে বোধহয় সম্পূর্ণভাবে প্রাজ্ঞ নয়, কারণ প্রাজ্ঞ হলে অ্যারোগেন্সটা সব জায়গায় চলে যাওয়া উচিত। একদমই, বিদ্যা দদাতে বিনয়ম। হ্যাঁ, যত বেশি বিদ্যা আসবে, যত বেশি বোধ তৈরি হবে, তত বেশি আস্তে আস্তে অহংটা চলে যাবে। এটা তো হতেই হবে, বিনয়ে চলে আসবে আর কি। একদমই তাই। আমার মনে হয় যাদের এটা নিয়ে সন্দেহ আছে, তাদের পরপর যত নোবেল লরিয়েট পান তাদের সবার ইন্টারভিউ বা সবার স্পিচ এগুলো একটু দেখে নেওয়া ভালো, যে শিক্ষিত হলে পরে কি হয়। আমি বলছি যে টপ লেভেল শিক্ষিত, তাছাড়াও শিক্ষিত এবং মানে সেই অর্থে একাডেমিক্যালি শিক্ষিত লোকজন যারা, তাদের হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই তাই, এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই এরকমই কথাবার্তা শোনা যায় তাদের মধ্যে, যে কিছুই তো বুঝতে পারলাম না, অথচ তারা পৃথিবীকে সব বোঝাচ্ছেন। মানে তার মধ্যে আইনস্টাইনও পড়েন, তার মধ্যে নিউটনও পড়েন। তো যাই হোক, এই আমাদের মোটামুটি টেক অ্যাওয়ে আজকের এপিসোড থেকে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। হ্যাঁ, উল্টো দিকে বসে এপিসোড করছি প্রথমবারের জন্য। আমরা জেনারেলি উল্টো দিকে বসে থাকি, বাট ঠিক হ্যাঁ, মাঝে মাঝে দিক পরিবর্তন করার মধ্যে কোনো ভুল কিছু দেখি না। আজকের এপিসোড এখানেই শেষ করবো। দেখা হবে পরের এপিসোডে। কেমন লাগলো এপিসোড অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এর আগের দিন একটু বেশি বাংলা বলেছিলাম, আজকে সেই বাংলাটা আর বললাম না, কারণ একটু হেভি আমাদেরও লাগছিল, এবং আমাদের এটাও মনে হচ্ছিল কনশাস হইনি। হ্যাঁ, আমরা জেনারেলি হই না, জাস্ট ওটা কিছু মানুষকে কিছু উত্তর দেওয়ার থাকে কিছু কিছু সময়, সেজন্য করা, আর কিছুই নয়। তো আজকের এপিসোড এখানে শেষ করি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।